বন্ধুরা, 1999 সালে যখন প্রথম এসএসসি এসএলএসটি লেভেলের পরীক্ষা হলো, সেখানে কিন্তু প্রত্যেকটি বিষয়ে অর্থাৎ পাস এবং অনার্সে মোট কিন্তু 2 নম্বরের 20টি প্রশ্ন ছিল। আস্তে আস্তে সেই 20টি প্রশ্ন 2012 সালে যখন লাস্ট এসএলএসটি পরীক্ষা হলো 2 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের ওপর, তখন কিন্তু সেখানে 30টি কোশ্চেনের ওপর কিন্তু পরীক্ষা হয়েছিল। কিন্তু আগামী দিনে 2022 সালের প্রথম দিকে যে এসএলএসটি হিস্ট্রি লেভেলের পরীক্ষা হতে চলেছে, সেখানে কিন্তু মোট 50টি প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। শুধু তাই নয়, এই 50টি প্রশ্নের পাশাপাশি কিন্তু তোমাদের 250 নম্বরের টেট কিন্তু দিতে হবে। প্রথমে টেট কোয়ালিফাইড করতে হবে, তারপর কিন্তু সাবজেক্টের খাতা দেখবে। এটা তো তোমরা প্রায় সকলেই ভালো করেই জানো। আগে যখন 20টি বা 30টি প্রশ্নে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নে পরীক্ষা হতো, তখন কিন্তু পরিশ্রম কতটা করতে হতো তোমরা কিন্তু প্রায় সকলেই তা জানো। কিন্তু সেই পরিশ্রম 2022 সালের প্রথম দিকে যে পরীক্ষাটা হবে, অনেক গুণ কিন্তু বেশি করতে হবে। এবং এই কঠোর পরিশ্রমের পাশাপাশি হার্ডওয়ার্কের পাশাপাশি কিন্তু তোমাদের স্মার্ট ওয়ার্কও কিন্তু করতে হবে, তবেই কিন্তু সাফল্য দোরগোড়ায় এসে পৌঁছবে। কি সেই স্মার্ট ওয়ার্ক? শুধুমাত্র গতানুগতিক পাঠ্য বইয়ের ওপর ডিপেন্ড করলে কিন্তু হবে না। পাঠ্য বইকে তো অবশ্যই ভালো করে ফলো করতে হবে, তার পাশাপাশি কিন্তু যে নতুন প্যাটার্নে কোশ্চেন হতে চলেছে, সেই প্যাটার্নটা সঙ্গে কিন্তু নিজেকে মানিয়ে নিতে হবে। অর্থাৎ 2 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন কী করে তৈরি করতে হয়, কী করে লিখতে হয়, কী করে 50টা তোমরা পরীক্ষার হলে সুন্দরভাবে নামাবে, সেই প্রিপারেশনও কিন্তু এখন থেকে নিতে হবে। তা নাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। এর আগের ভিডিওতে আমি মৌর্য যুগ নিয়ে আলোচনা করছিলাম। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন, আমি আমার চ্যানেলে ইতিমধ্যেই কিন্তু প্রচুর 2 নম্বরের ইতিহাস বিষয়ের ওপর ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন কিন্তু আপলোড করেছি। তোমরা যারা এখনও দেখোনি, চ্যানেলে গিয়ে দেখে নেবে। আজকে আমরা মৌর্য যুগের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন দেখে নিই, হিদাসপিসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? দেখে নিই উত্তর। 326 খ্রিস্টপূর্বাব্দে ঝিলাম ও চেনাব নদীর মাঝে থাকা পুরো রাজ্যের রাজা পুরুষ সঙ্গে গ্রিক বীর আলেকজান্ডারের হিদাসপিসে যুদ্ধ হয়। এই যুদ্ধে পুরো পরাজিত হয়ে তার বিরচিত ব্যবহারে খুশি হয়ে আলেকজান্ডার তার রাজ্য ফিরিয়ে দেয়। এই ছিল হিদাসপিসের যুদ্ধ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হিদাসপিসের যুদ্ধ কিন্তু প্রায়ই আসে। পরের প্রশ্ন দেখে নিই, মণ্ডল তত্ত্ব বলতে কী বোঝো? দেখে নিই উত্তর। মণ্ডল তত্ত্বের প্রবক্তা চন্দ্রগুপ্তের পরামর্শদাতা কৌটিল্য। তিনি বলতেন, প্রতিবেশী রাজা হলো প্রকৃতিগত শত্রু, আবার তার পরের প্রতিবেশী রাজা হলো স্বভাব মিত্র। তাই যে কোনো বিবেচক রাজার কর্তব্য হলো দূর প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে জোট বেঁধে নিকট প্রতিবেশী রাষ্ট্রকে ঘিরে ধরা বা মণ্ডলীকরণ করা। এতে রাজ্যের নিরাপত্তা সুনিশ্চিত হবে। মণ্ডল তত্ত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের কিন্তু এখানে গুরুত্ব রয়েছে। চলে আসি পরের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হলো, অমিত্রাঘাত উপাধি কে গ্রহণ করেন? তার সঙ্গে বৈদেশিক রাজাদের সম্পর্ক আলোচনা করো। দেখে নিন উত্তর। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর তার পত্নী দুর্ধরার গর্ভজাত বিন্দুসার 300 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন এবং অমিত্রাঘাত অর্থাৎ শত্রুহন্তা, যার অর্থ, উপাধি ধারণ করেন। তার সাথে বৈদেশিক রাজাদের, বিশেষত গ্রিক রাজাদের হৃদ্যতামূলক সম্পর্ক গড়ে ওঠে। সিরিয়ার রাজা এন্টিওকস ডেইমাক্স নামে রাষ্ট্রদূতকে তারা রাজসভায় প্রেরণ করেন। তার রাজসভায় হবে এটা, তার রাজসভায় অর্থাৎ চন্দ্রগুপ্ত রাজসভায় প্রেরণ করেন। এছাড়া মিশরের রাজা টলেমিও ডাইলিওসাস নামে এক দূতকে তার রাজসভায় প্রেরণ করে। এই ছিল চন্দ্রগুপ্তের সঙ্গে বৈদেশিক রাজাদের সম্পর্ক। পরের প্রশ্ন, অশোকের রাজ্যাভিষেক কবে হয়? এ নিয়ে অনেক ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। দেখে নিন উত্তর। বৌদ্ধ গ্রন্থ দিব্যবংশ অনুসারে বিন্দুসারের মৃত্যুর পর অশোক 273 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন। 4 বছর পর অর্থাৎ 269 খ্রিস্টপূর্বাব্দে অশোকের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। 4 বছর অভিষেক ক্রিয়ার বিলম্বের কারণ
নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিস্তর মতভেদ আছে। সিংহলি উপাখ্যান অনুযায়ী ভ্রাতৃবিরোধের জন্য অশোকের অভিষেক বিলম্বিত হয়েছিল, তবে অশোকের রাজত্বকালের প্রথম 4 বছর রহস্যাবৃত। এই ছিল অশোকের রাজ্যাভিষেক সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। দেখে নিন পরের প্রশ্ন, অশোককে চণ্ডাশোক বলা হয় কেন? উত্তর, সিংহলি উপাখ্যান অনুযায়ী অশোক 99 জন ভ্রাতাকে হত্যা করে সিংহাসনে বসেন বলে তাকে চণ্ডাশোক বলা হয়। তিনি 273 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসন লাভ করার 4 বছর পর 269 খ্রিস্টপূর্বাব্দে অভিষেক অনুষ্ঠান করায় এই জনশ্রুতি সত্য বলে মনে হয়। পরের প্রশ্ন, অশোককে চণ্ডাশোক বলা যায় কি? দেখে নিন উত্তর। স্মিথ প্রমুখ ঐতিহাসিকরা অশোকের শাসনগুলির ভিত্তিতে বলেন যে এই তথ্য ভ্রান্ত। কারণ 1, এত বড় ঘটনা কেবল বৌদ্ধ গ্রন্থে উল্লেখ আছে। 2, তার রাজত্বকালেই তার ভাই ও বোন জীবিত ছিল। 3, বৌদ্ধ পণ্ডিতরা এর দ্বারা ধর্মের মাহাত্ম্যকে প্রচারে আগ্রহী ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, অশোক কেন কলিঙ্গ যুদ্ধে লিপ্ত হয়েছিলেন? দেখে নিন উত্তর। কলিঙ্গের ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কলিঙ্গ জল ও স্থলপথে দক্ষিণ ভারতের সঙ্গে যোগাযোগ নিয়ন্ত্রণ করত। তাছাড়া তাম্রলিপ্ত বন্দরের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ও মগধের বাণিজ্য চলত। কলিঙ্গ জয় করতে পারলে অশোকের পক্ষে বাণিজ্য ও যোগাযোগের ওপর নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। তাছাড়া কলিঙ্গের শক্তিবৃদ্ধি অশোককে শঙ্কিত করে তোলে, তাই অশোক কলিঙ্গ জয়ে প্রবৃত্ত হয়েছিলেন। চলে আসি পরের প্রশ্ন, অশোকের কলিঙ্গ বিজয়ের তাৎপর্য বর্ণনা করো, অর্থাৎ কলিঙ্গ জয়ের গুরুত্ব। দেখে নিন উত্তর। অশোকের ত্রয়োদশ শিলালিপিতে বর্ণিত কলিঙ্গ যুদ্ধ মগধ তথা ভারতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। যুদ্ধের ভয়াবহতা তার মনে আমূল পরিবর্তন ঘটায় এবং উপগুপ্তের কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অহিংসা মন্ত্র দ্বারা যুদ্ধ জয়ের পরিবর্তে ধর্মবিজয় নীতিকে অনুসরণ করতে থাকে। অশোকের কলিঙ্গ যুদ্ধ দ্বারা মৌর্য সাম্রাজ্যের পরিসমাপ্তিও ঘোষিত হয়। এই ছিল কলিঙ্গ যুদ্ধের গুরুত্ব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নিই পরের প্রশ্ন, অশোকের শিলালিপিগুলি কোন ভাষায় রচিত? দেখে নিই উত্তর। অশোকের শিলালিপিগুলি মূলত ব্রাহ্মী লিপিতে পালি ভাষায় রচিত এবং ক্ষেত্র বিশেষে, বিশেষ করে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে খরষ্ঠী ভাষায় তিনি শিলালিপি গ্রথিত করেছে, অর্থাৎ খোদাই করেছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, অশোকের শিলালিপির গুরুত্ব বর্ণনা করো। দেখে নিন উত্তর। ঐতিহাসিক উপাদান হিসেবে অশোকের শিলালিপির গুরুত্ব অপরিসীম। সাহিত্যিক উপাদান থেকে অনেক সময় নিরপেক্ষ ইতিহাস জানা যায় না। সেদিক থেকে অশোকের উৎকীর্ণ শিলালেখগুলি অনেক বেশি প্রামাণিক। এগুলি থেকে অশোকের সাম্রাজ্যের সীমানা, রাজ্যজয়, বৈদেশিক নীতি, শাসন সংস্কার, জনকল্যাণ নীতি, ধর্মনীতি প্রভৃতি বিষয়ে নির্ভরযোগ্য তথ্য জানা যায়। চলে আসি পরের প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, অশোকের ধর্ম বলতে কী বোঝো? দেখে নিন উত্তর। ব্যক্তি অশোকের ধর্ম বৌদ্ধ ধর্ম হলেও সম্রাট অশোকের ধর্ম ছিল নীতিমূলক, মানবতার প্রতীক। সকল ধর্মের মধ্যে যে অন্তর্নিহিত নীতিবোধ আছে তাকে জাগ্রত করাই ছিল অশোকের ধর্মের লক্ষ্য। সেগুলি হলো 1, পিতামাতার প্রতি আনুগত্য, 2, মানুষের প্রতি শ্রদ্ধা, 3, দুস্থ দাস ও ভৃত্যের প্রতি সহানুভূতি, 4, জীব হত্যা না করা, 5, পরধর্ম সহিষ্ণুতা প্রভৃতি। তাই তার আবেদন ছিল সার্বজনীন বা সর্বজনীন। দেখে নিন পরের প্রশ্ন, সম্রাট অশোকের ধর্ম কি বৌদ্ধ ধর্ম ছিল? দেখে নিন উত্তর। কলিঙ্গ যুদ্ধের পর অশোক ব্যক্তিগতভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেও জনসাধারণের নিকট তার প্রচারিত ধর্মের স্বরূপ প্রসঙ্গে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে। কারণ 1, তার প্রচারিত ধর্মে বৌদ্ধ ধর্মের মূলনীতিগুলি অনুপস্থিত। 2, তিনি নিজেও তার ধর্মকে বৌদ্ধ ধর্ম বলেননি। প্রকৃতপক্ষে ব্যক্তি ও সমাজ জীবনকে পরিশুদ্ধ করার জন্য তিনি কতগুলি নৈতিক অনুশাসন তার ধর্মে উল্লেখ করেন। নৈতিক অনুশাসন হবে, নৈতিক অনুশাসন।
দেখে নিই পরের প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ধর্মপ্রচারের জন্য অশোক কী কী ব্যবস্থা গ্রহণ করেন? দেখে নিন উত্তর। ধর্মপ্রচারের জন্য সম্রাট অশোক বিবিধ ব্যবস্থা গ্রহণ করেন, যথা 1. ধর্ম মহামাত্র ও স্ত্রী মহামাত্র নামক কর্মী নিয়োগ করেন। 2. ধর্মমঙ্গল, ধর্মসমাজ, ধর্মযাত্রা প্রভৃতি প্রতিষ্ঠান স্থাপন করেন। 3. পাটলিপুত্রে 3য় বৌদ্ধ সঙ্গীতি আহ্বান করেন। 4. সোন, উত্তর, মহাক্ষিত নিজ ভাই বোন মতান্তরে পুত্রকন্যাকে বিদেশে প্রেরণ করেন অর্থাৎ ধর্মপ্রচারের জন্য। 5. গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ স্থানে শিলালিপি গ্রথিত করে মানুষের মধ্যে ধর্মপ্রচার করেন। এই ছিল অশোকের ধর্মপ্রচারের জন্য গৃহীত পদক্ষেপ। বন্ধুরা, আজকে এই কটা গুরুত্বপূর্ণ প্রশ্নই তোমাদের কাছে নিয়ে আসলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। একটা ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম লাগে, তারপর আবার নোট তৈরি করতে হয়, ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায়, কিন্তু তোমাদের কিন্তু লাইক দিতে কিন্তু 31 সেকেন্ডের সময় লাগবে না। এবং পাশাপাশি কথা বলে শেষ করব, এই ধরনের 2 নম্বরের নোট যদি তোমাদের প্রয়োজন হয়, ডেসক্রিপশনে আমার নম্বর দেওয়া আছে, কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, তাহলে কিন্তু নোট পেয়ে যাবে। পিডিএফ রেডি হয়ে গেছে। যাদের পিডিএফ দরকার নোট হিসেবে নিতে চাও, তারা অতি সত্বর যোগাযোগ করো, বেশি দেরি না করে, কারণ সময় কিন্তু খুবই কম। বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনের ভাষায় কিন্তু থেকো না, বারবার করে বলছি, কারণ 2016 সালে যখন লাস্ট এসএসসি পরীক্ষা হয়েছিল, সেই বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন বেরোনোর পর কিন্তু হাতে মাত্র 28টি দিন ছিল। অর্থাৎ তোমাদের কিন্তু পরীক্ষা নেবে, কিন্তু পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি বা প্রিপারেশনের সময় কিন্তু তোমরা পাবে না। কাজে কখন কোন সময় কিন্তু নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি বের করে দেবে, তারপর কিন্তু প্রিপারেশন নেওয়ার কিন্তু একদম সময় পাবে না। 28 দিন কিন্তু একদমই যথেষ্ট নয়। তাই এখন থেকে উঠে পড়ো লাগো এবং সঠিক পথে যদি তোমরা প্রচেষ্টা করো, প্রিপারেশন নাও, তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটি কোশ্চেন কমন পাবে এবং খুব সুন্দর পরীক্ষা দিয়ে আসতে পারবে। তাই বলে শেষ করছি আজকের ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।